আমার নাম করে আর কিছু একটা মন্ত্র উনি করে পটলটাকে কেটেছিল। একটা পুরো লিকুইড বেরিয়েছে সাদা। মুখের সামনে যখনই আসতো রুমালটাকে পকেট থেকে বের করে একবার এরকম ঝাড়তো এভরি টাইম। সধবাবে মানে বিবাহিত মেয়ে, অল্প বয়সে আর কি সুসাইড করে মারা গেছে, তার জিনিস নিয়ে আর কি বশীকরণ। ওই মেয়েটাকে যেরাম ভাবে নাচিয়েছে মেয়েটা ঠিক সেইভাবে নেচেছে। শুধু একটা মিষ্টি খাওয়ানোর পর, লাড্ডু খাওয়ানোর পর মা বশীকরণ করতে চেয়েছিল। যেহেতু আমার বাবার ফিনান্সিয়াল কন্ডিশন গুড না, আমাকে মিষ্টি খাইয়েছে। একদম বন্দুক করা বাড়ি। এবং মানে আমি ঘটনাটা বলি তুমি বুঝতে পারবে। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে কে আছে সেটা অলরেডি আপনারা থাম্বনেলও দেখেছেন এবং টাইটেলও পড়েছেন, অলিভিয়া মিশ্র। আজকের যে ভৌতিক গল্পটা হচ্ছে একটু আলাদা। কেন বলছি আলাদা? কারণ হচ্ছে মানুষ ভালোবাসা কতটা দূর যেতে পারে এবং একটা ছেলে বা একটা মেয়ে ভালোবাসায় কি কি করতে পারে সেটা জানবো আজকে আমরা এই পডকাস্টে। যেতে যেতে একটা কথা বলে থাকি, ভালোবাসায় থাকা ভালো, অন্ধ হয়ে যাওয়াটা ভালো না। কেন বলছি, কি জন্য বলছি? এই পডকাস্টটা আপনাকে সম্পূর্ণভাবে আপনাদেরকে জ্ঞান বাড়িয়ে দেবে। একটা জিনিস অলিভিয়ার ব্যাপারে বলে থাকি, অলিভিয়ার একটা প্রোগ্রাম হতে চলেছে 7 তারিখে। সেটার পোস্টার আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, সেখানে যেতে পারেন। সো ডাইরেক্ট পডকাস্টে। কেমন আছিস অলিভিয়া? ভালো আছি, তুমি ভালো আছো? এই চলছে। আর তোর সাথে মেলের দ্বারাই কথা হয়েছিল এবং তুই পাঠিয়েছিলিস তোর মেল একটা, যে আমি এরকম ঘটনা বলতে চাই এবং আমার একটা চ্যানেল। তোর চ্যানেলটার ব্যাপারে একটু বলার একটু। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি অনেকেই এতদিন ধরে শুনে এসেছে যে আমার একটা চ্যানেল, আমার ভয়েস শুনলে বুঝতে পারবে। কিন্তু এখন আমি বলছি আমার চ্যানেলের নাম হচ্ছে প্রেতকাহিনী উইথ অলিভিয়া, যেটাতে আমি হোস্ট করি, আমার ভয়েস থাকে। তো লোকে এতদিন ধরে অনেকেই জানবে। এবার আজকে হ্যাঁ আমার ফেস আমি রিভিল করেছি 1K হওয়ার পর, বাট আজকে সেকেন্ড তোমার সাথে আমার ব্রডকাস্ট শান্তদীপদার পর। তো আবার মানুষ আমাকে চিনবে, নতুন করে জানবে। তো আমারই লাইফে একটা মানে আমার বিয়ের আগের একটি ঘটনা আমার সঙ্গে ঘটে গেছিল, খুব মানে বাজেভাবেই ঘটেছিল। তো সেটাই তোমাকে আজকে আমি শেয়ার করব। ওকে। আর আপনারা যদি প্রেতকাহিনী, তো প্রেতকাহিনী উইথ অলিভিয়া, প্রেতকাহিনী উইথ অলিভিয়া যদি আপনারা দেখতে চান, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন, চেক আউট করবেন। আর একটা জিনিস, যে তুই শান্তদ্বীপের ব্যাপারে বললি, শান্তদ্বীপের ওখানে যে তুই ঘটনাটা বলেছিস, তুই ওভার দ্য ফোন আমাকে কিছু বললি যে ওখানে আমি আমার বিয়ের পরের একটা ঘটনা বলেছিস, হানিমুন ফেজে যেটা ঘটেছিল সেটা। হ্যাঁ, আজকে যেটা শুনবো তার আগের ফেজ। মানে এটা আমি কলেজ লাইফের কথা বলছি, আমি তখন বিয়ে হয়নি আমার। আমার কলেজে ঘটে যাওয়া একটি ঘটনা, মানে তখন আমি জাস্ট যাদবপুর থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট ইয়ারে ভর্তি হই। তখন আমার এই ঘটনাটা ঘটেছিল। হ্যাঁ, কারোর দ্বারা না কারোর ব্যাপারে না, আমারই সাথে ঘটেছিল। মানে কারোর দ্বারা মানে কেউ করেছিল, মানে চেয়েছিল যে আমাকে বশীকরণ করতে গিয়ে, কিন্তু সেটা হিতে বিপরীত হয়ে গেছিল আর কি। সেটা পরে আমি জানতে পেরেছিলাম কে করেছে বা কিছু, সেটা গল্প না শুনলে বুঝতে পারবে না। গল্প বলিস না, ঘটনা বল। হ্যাঁ, ঘটনাটা এটা হ্যাঁ একদমই তাই। অ্যাকচুয়ালি 2016-এ আমি 12 পাস আউট হই। তারপরে আমার খুব ইচ্ছে ছিল যে আমি যাদবপুর ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি কিছু একটা দিয়ে পড়াশোনা করব। বাট মা বাবার ইচ্ছে ছিল না, মানে মায়ের স্পেশালি, বাবার না মায়ের ইচ্ছে ছিল না যে আমি দূরে কলেজে আসি বা ট্রাভেল করি। যেহেতু আমার মামার বাড়ি, মানে আমার বড় মামার ফ্ল্যাট গল্ফ গ্রিনে ছিল, তার ফলে আমার সুবিধা হতো যে কলেজ থেকে হয়ে আমি যেতে পারবো বা কিছু। বা আমার মামার বাড়ি চেতলাতে, নিজের মামার বাড়ি। দিদা থাকতো তখন, এখন উনি মারা গেছেন। তো কলেজে ভর্তি হওয়ার পর আমি গ্র্যাজুয়েট ওখান থেকে, বিএসসি মাল্টিমিডিয়া 2 বছরের আমি করে আমি পাস আউট হয়ে যাই। তারপর ভাবলাম যে আর তো পড়াশোনা করতে পারলাম, তো বসে থাকা যাবে না। তখন আমি জয়েন্ট দিয়ে আমি বারাসাতে যে কলেজটা রয়েছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, সেখান থেকে আমি ইঞ্জিনিয়ারিং করি। মানে বিটেক পুরো কমপ্লিট হয়নি, আমি ড্রপ আউট স্টুডেন্ট বিটেকের। তো কিন্তু আমি বিটেকে ভর্তি হই। কেন কন্টিনিউ এই কারণেই হয়নি, সেটা এইটার সঙ্গেই অনেকটা ওই টাচ রয়েছে পুরোটা। তো যাই হোক, প্রথমে কলেজে ভর্তি হই। এবার
তুমি সেটা জানো যে কলেজে যখনই ফার্স্ট ইয়ারে কোনো মেয়েরা ঢোকে সিনিয়রদের চোখ থাকে যে কলেজের মেয়েদের দিকে, বা একে পটাবো বা একে ইয়ে করব। তো এরকম একটা ব্যাপার ছিল, এবং সেরকম একটা সিনিয়রও চেয়েছিল যে একে যদি তুলতে পারি তো খুব ভালো, মানে এটা ছেলেদের ওয়ার্ডস যেরকম হয় তাই হয়েছিল, বাট সেটা কখনোই মানে উঠে না গেছিল? না না সেটা সাকসেসফুল হয়নি, Okay. কারণ কাস্ট চলে এসেছিল মাঝখানে, ওকে, কাস্ট ইস্যু হয়ে গেছিল, যেটা আমার বাড়ি থেকে কোনোদিনই মানবেন না। তো সে কারণের জন্য মানে হিন্দু যদি হতো, তাও ঠিক আছে, গুজরাটি চলো। মারবাড়ি হতো মেনে নি, তাও আমি মানে ইনসিস্ট করতে পারতাম, বাট এটা সম্পূর্ণ ডিফারেন্ট, তো কোনো বুঝতেই পারছো। তো ওই কারণের জন্য মানার কোনো সিনই ছিল না, বাট ও আমার অনেক দিন ধরেই কলেজে যতদিন ছিলাম আমার মোটামুটি পিছনে ঘুরেছিল, পাইনি। একদিনকে গ্রুপ স্টাডি করতে গেছি আমার এক ফ্রেন্ডের মেসেতে। তো সেদিনকে গ্রুপ স্টাডি করতে বসেছি, প্রায় আমরা 8-9 জন বন্ধুরা ছিলাম, আর আমাদের মধ্যে বিশাল বন্ডিং ছিল। এবার গ্রুপ স্টাডি করতে বসেছি, এবার হঠাৎ করে আমার ফোনে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, নামটা আমি এখানে তার নিচ্ছি না কিছু কারণ বিশেষের জন্য, পার্সোনালি আমি তোমায় নাম বলে দেবো। তো সেই ফ্রেন্ড রিকোয়েস্টটা আসা মাত্রই হাত, আমি সত্যি বলছি তখন চাইল্ডিশ ব্রেন ছিল, এত বুঝতাম না, একটা আমি ফটো দেখেছিলাম, সেটা গোয়ার ওল্ড চার্চের সামনে দাঁড়ানো একটা ফটো ছেলেটার, হাতের মধ্যে যে ফোনটা ছিল সেটা আইফোন ছিল। আর মেয়েদের সবকিছুর উইকনেস ওখানেই মধ্যেই রয়ে যায়। সব থেকে অদ্ভুত জিনিসটা যেটা আমি ওকে দেখেছিলাম সেটা হচ্ছে ওর গজনাথ, মানে আমার ভালো লেগেছিল, কিন্তু আশেপাশে আমার যারা বন্ধুরা ছিল, এবার বুঝতেই পারছো তাদের মুখের ভাষা তো ভালো না, হ্যাঁ কি ভাই গজনাথ দেখে পটে গেছিস, আরো অনেক ভাষা দিয়ে আমাকে বললো যে না রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিস না। ওদের সামনে কিছু করিনি, বেরিয়ে বাসে উঠে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছি। কথোপকথন স্টার্ট, হাই হ্যালো কেমন আছো, কোথায় থাকো, কি পড়াশোনা করছো, কি না কি সব। এবার কোথায় থাকো থেকে মেন জিনিসটা শুরু। কোথায় থাকো আমি বললাম আমার বাপের বাড়ি উত্তরপাড়া। তো তখন বললো আচ্ছা আচ্ছা আমার বাড়ি বালিতে। বললাম ও তাহলে তো জাস্ট বিটুইন ওয়ান গ্যাপ, বালি উত্তরপাড়া, উত্তরপাড়া বালি, একটা স্টেশনের গ্যাপ। বললো হ্যাঁ। তো তারপরে বললো যে আহ, আমরা কি বন্ধু হতে পারি। প্রথমে একটু মেয়ে ফুটেজ খাচ্ছিলাম যে যখন বলছে, না একটু ঝুলিয়েই রেখেছিলাম, সত্যি একটু ঝুলিয়ে রেখেছিলাম, ঝুলিয়ে রাখার না মানে আমি দেখছিলাম যে কি চায়। ওটা বাজে কথা, তুই মাপছিলিস? সেটাও এটা সোজাসুজি কথা বল, মানে সোজাসুজি বল। আমি দেখছিলাম ওই ওটা না, তুই মাপছিলিস যে কেমন, তাই মানে না? হ্যাঁ মানে আমি দেখতে চাইছিলাম যে ও কি চায় অ্যাকচুয়ালি, না এটা একটা ফ্যাক্ট, ও কি চাইছে। মানে আমি যদি এখন বলি ফট করে যে একটা কমিটমেন্টে চলে আসি বা একটা রিলেশনে, বা ও সেটা হয়তো ফ্রেন্ডশিপ হিসাবে নিতে চায়, বা ওর গার্লফ্রেন্ড আছে কিনা সেটা তো আমি জানি না, বাট সামাও একদিনকে ওকে আমি বলে ফেলি। ও যেদিনকে আমাকে লেখে তোমাকে না দেখতে ভালো, তুমি প্রত্যেক মর্নিং এ কলেজ যাওয়ার আগে একটা করে সেলফি পাঠাবে হোয়াটসঅ্যাপেতে। তো আমি বললাম এ আমার হঠাৎ করে প্রত্যেক দিনের সেলফি কেন চাইছে। তো আমি তখন ওকে লিখেও ছিলাম যে তোমার গার্লফ্রেন্ড জানে তুমি আমার থেকে সেলফি চাইছো, মানে এটা জানার জন্য যে ও কমিটেড কিনা কারোর সাথে। তো তখন বলছে আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, আমি তো ব্যাচেলার সিঙ্গেল ছেলে। বললাম হ্যাঁ আমি তো বুঝতে পেরেছি তুমি ব্যাচেলার, বাট হতেই পারে এখন মানুষের থেকেও বলে আমার গার্লফ্রেন্ড নেই। বলছে আমার ফটোটা প্রোফাইলে দিয়ে কাউকে জিজ্ঞাসা করেন আমার গার্লফ্রেন্ড আছে কিনা, মানে এটা একটা ফেক কথা আর কি। তো যাই হোক, কথা হতে 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 একদিনকে কলেজ থেকে এসে আমি ঘুমিয়ে পড়ি, মানে ঘুমিয়ে মানে প্রচন্ড টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম অ্যাসাইনমেন্ট করে এসে। আর তুমি জানো ইঞ্জিনিয়ারিং কলেজে ভীষণ প্রেশার থাকে, আর যাই হোক প্রচুর প্রেশার থাকে, অ্যাসাইনমেন্ট ভাইভা হ্যানা ত্যানা, প্রচুর প্রচুর। আর আমার কম্পিউটার সায়েন্স ছিল, তো প্রচুর চাপ ছিল। আমি একদিন কলেজে ব্যাগ ফ্যাগ মানে ড্রেসটাও ইভেন আমি ছাড়িনি, এসি চালিয়ে আমি শুয়ে পড়েছি, গরমকাল। নানা করে 65 থেকে 70টা মিস কল আমার ফোনে, ফোন সাইলেন্ট, আর ফেসবুকে 200 কত মেসেজ, মানে মেসেঞ্জারে টেক্সট। ঘুম থেকে উঠে যখন আমি ফোনটা দেখছি আমি খালি নোটিফিকেশন দেখছি যে 60-70টা, আমি এক্সাক্ট এখন আর অত মনে নেই, অনেক বছর আগের ঘটনা। তো এরকম মেসেজ আর ওই টেক্সট, বলছি কি হলো এত কেন মেসেজ। আমি টেক্সটের
তুমি যখন টেক্সটটা খুলবে, লাস্ট মেসেজ যেটা সেটাই তো তোমার ফার্স্টে আসবে, আর আগের মেসেজগুলো পিছনে পড়ে যায়। নিচে জাস্ট লেখা ছিল, উইল ইউ বি মাই চাইল্ডস ডাইপার, উইল ইউ চেঞ্জ মাই চাইল্ডস ডাইপার ইন ফিউচার। আমি এই কথাটা দেখে গলে গেছিলাম। আমি কোনো কিছু না মানে বুঝে বা ওকে সামনে থেকে না দেখে ইয়েস লিখে দিয়েছিলাম। এবার সামনে থেকে কেন দেখিনি, ও থাকতো জবের সূত্রে গোয়াতে, আর আমি উত্তরপাড়া। তো একটা লং ডিস্টেন্স রিলেশন ছিল। যতদিন রিলেশনটা ছিল লং ডিস্টেন্স, প্রথম যে স্টার্টিংটা খুব ভালো ছিল। এতক্ষণ যে তোমাকে হেসে বললাম, জিনিসটা শুনতে ভীষণ ভালো লাগলো। ও যখন গোয়া থেকে এখানে ব্যাক করলো কলকাতাতে কিছু মাসের ছুটি নিয়ে, তখন থেকে ওর মধ্যে না পুরো 360 চেঞ্জ আমি দেখেছিলাম। এবার বলবে কেন? প্রথম হচ্ছে, ও প্রচন্ড সন্দেহবাদী ছিল। ইভেন আমি যদি আমার বাবার সাথেও বেরোই, অ্যালাউ নয়। আমি আমার ভাইয়ের সাথেও বেরোই, অ্যালাউ নয়। আমি বংশের সব থেকে ছোট মেয়ে, মানে আমার পর আর কেউ নেই বাড়িতে, সব ছেলে, একটা বোন, 19টা দাদার কোলে একটা বোন, ভীষণ প্যাম্পার্ড। তো দাদাদের সঙ্গেও গাড়িতে হোক, বাইকে হোক, স্কুটিতে হোক, তুমি যেতে পারবে না। এটা পসিবল? 24x7 আমাকে, আমি যতক্ষণ চোখের দুটো পাতা আমার ওপেন থাকতো, আমাকে ফোনে রাখতে হতো যে আমি কার সাথে কমিউনিকেট করছি ও সেটা শুনবে। এই জিনিসটা স্টার্ট হলো। তো তুই কোনোদিনও বলিসনি যে এটা কেন হচ্ছে? তখন আমি ভীষণ শান্ত ছিলাম, এত টকেটিভ ছিলাম না। মানে এই অলিভিয়ার সেই অলিভিয়ার মধ্যে হেল আর হেভেন ডিফারেন্স। ওই চেঞ্জটা এনেছে, আর সেই চেঞ্জটা আনাটা আমার দরকার ছিল। তো খুব পোলাইট ভাবেই আমি থাকতাম, আমি বেশি কথা বলতাম না, একটুতেই উত্তেজিত হয়ে যেত। এমনকি বালি স্টেশনে আমি দাঁড়িয়ে চড় খেয়েছি ওর হাতে। কলেজ থেকে কেন 2 মিনিট যেতে আমার দেরি হয়েছে, 2 মিনিট দাঁড়িয়ে কেন ছিল, আমি ওই 2 মিনিট কি করেছি? মানে 11টা মানে 11টা, 11টা 1ও হবে না, 11টা 2 হবে না। তুমি 11টা বাজে 2 মিনিট আগে চলে আসো, কিন্তু পরে এলে সেটা হবে না। তো এত টাইম পাঞ্চুয়াল নিয়ে তো কাজ করা যায় না কোনো কিছুই। তো এইভাবে জিনিসটা এগোতে লাগলো। একদিনকে আমি না প্রথমে বুঝতে পারিনি, তখন তো বাচ্চা বুদ্ধি, বললো আমার মা তোমাকে দেখবে বলেছে। ভীষণ এক্সাইটেড যে ওর মা দেখবে, তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, কলেজ থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েও। ওকে ফাইন। তাই কলেজ থেকে যেদিন গেছি, ওর মা না আমাকে মিষ্টি খাইয়েছিল, আর আমি মিষ্টি একদম খাই না, মানে ছুঁই না বলতে পারো। আমি যত দামি মিষ্টি নিই আমার সামনে এরম ধরো না কেন, এই মিষ্টিটা আমি অ্যাভয়েডই করি। মিষ্টিটা আমাকে খাওয়ায়, তারপরে আবার একদিন ইনভাইট করে, আজকে আমার মা না লাঞ্চে ইনভাইট করেছে তোমাকে। এই জিনিসটা ক্রমাগত, ফার্স্টে একদিন ছিল, তারপর 2 দিন হলো, তারপরে 3 দিন গ্যাপ, মানে গ্যাপিংসগুলো বলছি। দিয়ে একটা সার্টেন পিরিয়ডের পর ও আমাকে রেগুলার বলতো কলেজ হাফ করে চলে আসো। সম্ভব তো নয়, আমার প্র্যাকটিক্যাল থাকতো, আমার ক্লাস থাকতো, তো সেগুলো তো অফ করে দিয়ে, অ্যাটেন্ডেন্সেরও একটা ব্যাপার আছে, তো সেগুলো তো অফ করে দিয়ে, বাট ও কোনো কথা শুনবে না। এমনও হয়েছে আমাকে সেমিস্টার দিতে দেয়নি ও। হ্যাঁ, হ্যাঁ, একটা সেমিস্টার লাস্ট এক্সাম আমাকে দিতে দেয়নি। ওই জন্যই তুই ড্রপ আউট বলছিস? হুম, এরকম একটা ব্যাপার। তো সেমিস্টারটা দিতে যাব, তুমি সেমিস্টার দেবে না, তুমি চলে আসো। তুই চলে গেলি? আমি নিজেও জানি না আমি কি করে চলে এলাম, আমি নিজেও জানতাম না। মানে এমন একটা জায়গায় পৌঁছে গেছিলাম না, উঠতে বললে উঠতাম, বসতে বললে বসতাম, যেতে বললে যেতাম। মা বাবার সঙ্গে পর্যন্ত কথা বলা বন্ধ হয়ে গেছিল আমার প্রায় 3 মাস, 3.5 মাস, শুধু ওর সাথে রিলেশনটা টিকিয়ে রাখার জন্য। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা আইডি পাসওয়ার্ড ওর কাছে থাকতো, ও হ্যান্ডেল করতো। হ্যাঁ এটা সিরিয়াসলি, উল্টো হয় না? মানে এটা উল্টো হ্যাঁ, হয়, এটা উল্টো হয়। বাট সিরিয়াসলি তোমাকে বলছি, আমার ইচ এন্ড এভরিথিং ওর কাছে ছিল। মানে আমি কোনো হাইড করার কোনো ব্যাপার নেই। আমি বহুবার চেষ্টা করেছি যে রিলেশনটাকে যদি আমি ব্রেক করে বেরিয়ে যাই, বাট কোনো না কোনোভাবে না আমি একটা অ্যাটাচ হয়ে যাচ্ছিলাম, মানে বেরোতেই পারছিলাম না। সেটা দিনের পর দিন যখন ওই জিনিসটা এগোতে লাগলো,
আমার মা না একটু বুঝতে পেরেছিল, মানে মনে করো মা হয়তো ছোট ছোট বাড়িতে কিছু মেয়েদের তো মা বলে যে এই চাদরটা ঠিক করে দে হুম, বা বালিশটা ঠিক করে রাখ। এখন মারা ছেলেদেরকেও বলে যারা সিঙ্গেল মম, বুঝতে মেয়ে পারছি। না হুম, থাকলে হুম, হুম, ছেলেদেরকেও হুম। সেটা বলে। যেমন আমার বিয়ে হয়ে গেছে, ওরা আমার ভাইকে বলে এটা ঠিক কর, মানে শিখিয়ে এটা রাখে। হয় এটা। হ্যাঁ, তো একদিনকে কি হয়েছে, একটা বটলের ছিপিটা খোলা ছিল, মানে কেউ খুলে রেখেছিল বা খুলে গেছে, যাই হোক, মা শুধু বলেছে বটলের ছিপিটা খুলে দাও। আমার যদি তুমি তাণ্ডবটা দেখতে, এটা আমার মা বাবার মুখে শোনা, কোনোদিন যদি আমার মায়ের ফ্রন্ট ফেসে যাও, আমার মা তোমায় এই কেসটা বলবে। এমনও হয়েছে দেওয়ালে গিয়ে আমি মাথা ঠুকছি। ওই একটা সিঙ্গেল জলের বোতলে ক্যাপ লাগানোর কথা বলেছিল। মানে তুমি এই রিসেন্ট একটা মুভি রিলিজ হয়েছে শয়তান, দেখেছো কিনা আমি জানি না, না। দেখা হয়নি গো। তুমি যদি দেখো, আমি রিলেট করতে পেরেছি আমার সঙ্গে ওই মেয়েটা কতটা মানে সিমিলার। বিকজ ওই মেয়েটাকে যেরাম ভাবে নাচিয়েছে, মেয়েটা ঠিক সেইভাবে নেচেছে, শুধু একটা মিষ্টি খাওয়ানোর পর, লাড্ডু খাওয়ানোর পর। কিন্তু আমি, আমার ওই মুভিটা দেখার পর আমি, আমার মা বলছে, মাকে নিয়ে গেছিলাম আমি ওইটা দেখতে, আমার মা বলছে এই বইটা দেখাতে এনেছি, সেটা তো আমি আমার ঘরে দেখেছি। এটা একদম সিরিয়াস কথা তোমাকে বলছি। তো জিনিসটা না বুঝে উঠতে পারছিল না যে আমার মেয়ে, আমার মানে আমার মা ভাবছিল যে আমার মেয়ে কেন এরকম করছে, পাগলাপোনা করছে। কিছু মানুষ বলেছিল যে মেন্টালি হয়তো কিছু একটা প্রবলেম হয়েছে, এত পড়াশোনা করে। আর আমি একটু স্টুডিয়াস ছিলাম, মানে পড়তে খুব ভালোবাসতাম। তো মা বলে যে না না এরকম হতে, মানে মারা যেটা নর্মালি বলে যে না না ও এরকম কোনো ব্যাপার না। এমন আমার মাকে শুনেছে মেয়ে পাগল একটা টাইম ফেজে গিয়ে। তো তোর কি যে সেমিস্টারটা দিলি না, হুম। তারপর কি মানে ঘরেই ছিলিস? আর হ্যাঁ, আমি ঘর থেকে বেরোতাম না, আমি ঠাকুরের পুজো বন্ধ করে এটা দিয়েছিলাম। ক বছর এটা ব্যাপারটা ছিল এটা? 2019-এ আমার সঙ্গে ওর যোগাযোগ হয়। হুম, আমি এক্সাক্ট বলতে পারবো না, 18 নয় 19 এরম একটা ফেজে হুম, ওর সঙ্গে আমার ভুলে গেছি, আমি ওটা মনেও রাখতে চাই না। সম্ভবত 19, 20, 21, 22, 21 আমার বিয়ে হয়। 2020 অবধি ধরে রাখো, কি এরকম 2 বছর পুরো মাম বসেছিলাম, কোনো কিচ্ছু না, নো জবস, নো নাথিং, কোনো কিচ্ছু না। আমার এই চেঞ্জের পিছনে বা আজকে আমি যে জায়গায় দাঁড়িয়েছি, আমার হাজবেন্ডের জন্য। সেটা তো শুনবো। আহ, হুম। তারপর যে তুই যে তাণ্ডবটা বাড়িতে করলি তারপর? তাণ্ডবটা আমি করছিলাম। তো তাণ্ডবটা করার পর আমার বাড়িতে আমার জেঠিমা, মানে আমার বাবারা 2 ভাই, হুম, হুম, বাবা ছোট জেঠিমা আছে, অ্যাটাচ ছিলাম তখন বাড়িতে, জয়েন্ট ফ্যামিলি। তো জেঠিমার বোন ঘুরতে আসে, জেঠিমার বোন একটু গ্রামের দিকে থাকে, ওই ডানকুনির ওই সাইডটা করে, জনাই ফনাইয়ের ওই দিকটাতে। তো দেখবে গ্রামের লোকেরা না একটু এগুলো বুঝতে পারে যে কি হয়েছে বা কি হয়নি। দিনে দিনে না, যে মেয়ে ঘরে অন্ধকার করে একা ঘরে রুমে শুয়ে থাকতো, সে মেয়ে অন্ধকার করতে ঘরে ভয় পাচ্ছিল। আমি না একটা, মানে আমি দেখতে পারতাম একটা কোনো মেয়ে দাঁড়িয়ে রয়েছে, লাইট জ্বালতাম দেখতে পেতাম না, বাট লাইট অফ করলেই আমি দেখতাম যে শি ইজ স্টিয়ারিং অ্যাট মি, মানে সে অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে রয়েছে। ভয়তে আমি চোখও বন্ধ করে দিতাম। হুম, এরকম হয়েছে। মানে এটা কোন ফেজটার কথা বলছিস, মানে যখন তোর ওই ঘরে ছিলিস? রিলেশন ছিল যখন হুম, আমার, তখনের কেস বলছি আমি। তখন কি হয়, ওরকম হতো, তো তখন জেঠিমা এসছে, এসে মাকে বলছে, আমি ওই যেদিনকে বোতল খোলা নিয়ে ওই জিনিসটা হয়েছে, তারপরেও একদিনকে সিনেমা যাওয়া নিয়ে হয়েছে। তো আমার ঠিক মনে নেই, বোতলটাই মনে রয়েছে, সিনেমাটা আগে না পরে হয়েছে জানি না, বাট মেন বটল খোলা নিয়ে, মানে ওটা আগেই হয়েছে সিনেমা। ওই ওই একই, মা বলেছে সিনেমা দেখতে যাবি না বন্ধুদের সঙ্গে, ব্যাস আমি শুরু। মানে আমার ব্যাপারটা ছিল আমি নিজেকে হার্ম করতাম সব সময়, কাউকে হার্মও করতাম না কিছু না, বাট সেলফ হার্মটা করে যেতাম নিজেকে। তো তারপরেতে যেটা হলো, আমি, জেঠিমার বোন ওপরে আসে, এসে আমাকে যখন ওরম দেখে, আমাকে বলে বাবু একটু ওই ঘরে চল তো। আর আমি ঘরে তখন ট্র্যাক প্যান্ট গেঞ্জি পরে থাকতাম। আমি বলছি গেঞ্জিটা একটু তোল তো, আমি তোর নাভিটা একটু দেখবো। আমার নাভির এই পুরো পোর্শনে বাইরেটা পুরো ব্ল্যাক হয়ে গেছিল,
একটা কালশিটে পড়লে যেরকম একটা কালো স্পট পড়ে যায়, ওরম নাভির চোখের মানে নাভির চারিপাশটা ওরম ব্ল্যাক, আমার চোখের নিচে ডার্ক সার্কেলস হয়ে গেছিল কালো। তো সবাই ভাবতো যে না ঘুমানোর ফলে, বাট আমি রাত্রে ঘুমোতাম, কলেজ যেতাম, স্টিল ওই জিনিসটা হতো। চোখে কালশিটে এখানে হাত দিয়েছে, আমাকে বলছে বাবু তোর ব্যথা? জি হ্যাঁ। উনি কিছু একটা তখন বুঝে গেছিল। আমার মাকে গিয়ে বলে তোমাকে বোন আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, মেয়েকে নিয়ে এইভাবে ফেলে রেখো না, 2 দিন পর কিন্তু মেয়ে সত্যি পাগল হয়ে যাবে, আর মেয়েকে যদি বাঁচাতে চাও তো যে অ্যাড্রেসটা দিচ্ছি ওখানে চলে যাও। আমার মা আমাকে নিয়ে ওই ওখানে যায় আর কি, ওই তোমার কোনখানটা বলবো, ডানকুনি থেকে ওই জনাই ফনাইয়ের ভিতর দিকে, আমি চিনি না, গাড়ি করে গেছিলাম। তো আজও বললে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না কোন জায়গা ওটা। ওখানে যাই, ওখানে গিয়ে আমার মাকে বলেছিল একটা মাটির ঘটি নিয়ে আসতে। ঘটি হয় না যে ঘটগুলো আমরা ঠাকুরের পুজোতে দিই, ওই বুঝতে পেরেছি। ঘট নিয়ে যেতে। এবং মাকে বলছো তুমি তোমার ঘর থেকে বোতলে জল নিয়ে আসবে। নিয়ে গেছে। উনি আমার ওই কুর্তিটা সরিয়ে নাভির মধ্যে ওই ঘরটার জলটা আমার মাকে বলেছিল তুমি ঢাকা দাও, আর কলা পাতা তুমিই ঢাকা দাও। মানে উনি বলেছিল আমি হাতই দেবো না, অন্য কিছু হয়তো ভাবতে পারে যে মেয়ে মানুষ গায়ে হাত দিচ্ছে। মা দিয়েছিল এবং উনি একটা কি মন্ত্র পড়লেন, মন্ত্র পড়ার পর উনি বলেছিলেন যে মা মা তুমি মনে মনে বলতে থাকো তুমি কার কার বাড়িতে এর মধ্যে খেয়েছো এই 1 মাসের মধ্যে। আমি আমার মামার বাড়ি, মাসির বাড়ি, দিদির বাড়ি, যাদের বাড়ি হয়তো গেছি বা যাইও নি, মুখে বলেছি। বলেছে যেই বাড়িটা মুখে নেওয়ার পর দেখবে তোমার নাভির সঙ্গে একটা এরকম টান পড়বে নাভিতে, একটা মনে হবে যেন তোমার নাভিটা ধরে কেউ টানছে, তখন তুমি বুঝবে যে তোমার মানে সেই বাড়ি থেকেই তোমাকে কেউ কিছু একটা করেছে। সেম তাই, নাভিতে ওরকম একটা টান পড়েছে। একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ। আমাকে, তোর যে এই যে পাগলামি বা তুই যেটা বলছিস, তোর ওর সাথে রিলেশন থাকাকালীনই হয়েছে? থাকাকালীন হয়েছে। এবং এর সাথে সাথে তুই কথাও বলছিস ওর সাথে? আমি কথা বলছি ওর সাথে, বাট আমার মাকে আমি ডমিনেট করতাম, আমি ওকেই বিয়ে করব, আমি ওর সঙ্গেই তো মা ঘুরবো। কোনদিন চাইতো না ওর সাথে বিয়ে করতে? আমার মা ডে ফার্স্ট মানা করে দিয়েছিল, ছেলে ভালো না। মানে মা খোঁজ নিয়েছিল, কারণ দেখো বালি উত্তরপাড়া খুব ডিস্টেন্স না, আর আমার বাবার একটা, আমার বাবা বিজনেস করেন তো, এবং ওনার অনেক তো Contacts পরিচিত আছে। রয়েছে, তো সেক্ষেত্রে থেকে আমাকে প্রচুর লোকে চিনতো, এবং ওর সঙ্গে যে ঘুরতে দেখেছে অনেক লোকে। আমার মাকে এসে বলেও গেছিল যে বৌদি ও যে ছেলেটার সঙ্গে মিশছে বা যে ফ্যামিলিতে ও যাচ্ছে বাড়িতে, সেই ছেলেটা কিন্তু সুবিধের নয় এবং ওর ফ্যামিলি অত্যন্ত বাজে। আমার মা একদিন আমার অজান্তে কি ওদের একজন চেনা কাকু আর কি মাকে ওখানে নিয়ে যায়, মা খোঁজ খবর নিয়ে আসে, তো বলেছিল ওদের বাড়ি একদম বন্দুক করা বাড়ি। এবং মানে আমি ঘটনাটা বলি তুমি বুঝতে পারবে। তো তারপরে ওই নাভিতে ওর বাড়ির নামটা যখনই আমি নিয়েছি, ওর নামটা নিয়েছি, আমার না স্ট্রেচ হতে শুরু করে দিয়েছে। ভেতর দিকেও টানছে? মানে আমার নাভিটা যদি কেউ ভিতর দিক দিয়ে কেউ টানে, তো ওইরকম লাগছে আমার নাভিতে। আমি না বিকট চিৎকার করে উঠেছি ওখানেই। একটা যদি নাভি পেছন দিক দিয়ে কেউ মানে খুব জোরে যদি কেউ নখ দিয়ে টানে, নাভি খুব সেনসিটিভ, এটা অনেকে জানে, ওই রকম টানছে। সেনসিটিভ ওটা। তার 2-3 মিনিট পর উনি ঘরটা তুললেন, আমাকে বললো মা তুই মনে মনে করেছিস? হ্যাঁ বললাম। তখন উনি বলে সত্যিটা বলবি, মিথ্যে বলবি না। আমি সত্যি মায়ের সামনেই তখন বলেছি যে ওদের বাড়ির নাম নেওয়াতে আমার ওটা হয়েছে। উনি যখন এই কলা পাতাটার মধ্যে জলটা ঢাললো, এরকম ছোট ছোট মাংসর টুকরো বেরিয়েছিল। আমরা তো এভরিডে খাই দিয়ে তো আমাদের বাথরুমের সঙ্গে ল্যাট্রিনের সঙ্গে সবকিছু বেরিয়ে যায়, বাট ওই পেটে ওষুধ করা বলে না, জাস্ট লাইক দ্যাট। ওর মা বশীকরণ করতে চেয়েছিল, যেহেতু আমার বাবার ফিনান্সিয়াল কন্ডিশন গুড, ও এটাকে ক্যাচ করতে চেয়েছিল। ইভেন এটাও বলেছিল যে তুই এক কাজ কর, তোর মা মানছে না যখন, তুই 3 লাখ টাকা তোর মায়ের থেকে চেয়ে তুই আমার বাড়িতে চলে আয়। সিরিয়াসলি বলছি, আমি তোমাকে আজকে অন ক্যামেরা যখন এটা বলতে পারছি, মানে ভাবো মিথ্যে কথা তো এখানে কিছু নেই, একদম সিরিয়াস। তো 3 লাখ টাকা নিয়ে চলে আয়, তোর মাকে ভুলে যা। তো তখন মনে হয়নি যে জিনিসটা কেন? আমার মাথা কাজ করতো না ওই সময়। কেউ কিছু তুই চেয়েছিলিস মায়ের কাছে 3 লাখ টাকা দাও আমাকে? না, কারণ আমি জানি আমার মা তো দেবে না।
তুই মানে ওই সব সেন্স আছে, হ্যাঁ, যে মা দেবে না, চাইলে দেবে না, কেন দেবো 3 লাখ কিন্তু টাকা? ওটা চুরি করে যদি করতে পারি এরকম কিছু না, টেন্ডেন্সি আছে? চুরি আমি কোনোদিনও টেন্ডেন্সি আমার আসেনি যে আমি চুরি করব। না আমি সেভাবে কিন্তু তোকে বলছি না, তুই একটা মানে আমি এইভাবে বলি, কারণ দেখ তোকে একটা চেষ্টা করেছে বশীকরণের জন্য, হ্যাঁ, তো সেই হিসাবে বলি তুই ভালোবাসা হতে পারে যে না আমি তাহলে চুরি করে ওর কাছে যদি যেতে পারি 3 লাখ টাকা দিয়ে, তাহলে আমি সেফ, এটা হতে পারে না মনে মনে? না আমি বলেছিলাম ওর মাকে, আমার মা 3 টাকা দেবে না, 3 লাখ টাকা তো অনেক দূরের কথা, আর তোমার টাকার কিসের দরকার, আমি তো চলে আসছি। ওর মাকে কিন্তু এই কথাটা আমি বলেছিলাম, বলেছিস? কিন্তু ওর মায়ের বক্তব্য ছিল তুই 3 লাখ টাকা নিয়ে বিয়ে করে নেবে। নামটা নিয়ে ফেললাম, আমি এটা ভালো মিউট করে নামটা দেবো, না, যাই হোক। তো মিউট করে দেবো। হ্যাঁ, তোকে মেনে নেবে। টাকা তখনও সেন্স আসেনি যে টাকার জন্য ছেলে মানবে, টাকা না হলে ছেলে মানছে না। এবার জাস্ট ভেবে দেখো, এখন যখন ভাবি না হাসি পায় নিজের ওপর যে কি বোকামিটা করেছি। তারপরেতে ওখান থেকে যখন ওই ওষুধটা কি কি বেরিয়েছে শোনো। মাংস, এক- তারপর? একটা এরকম ছোট মাংসর দু তিনটে টুকরো, কোনো সধবাবে মানে বিবাহিত মেয়ে অল্প বয়সে আর কি সুসাইড করে মারা গেছে, তার জিনিস নিয়ে আর কি বশীকরণটা হয়েছিল। চেষ্টা হয়েছিল? বশীকরণটা করেছিল আমাকে তার জিনিস দিয়ে আমার ও। ওপর। তার কি কি জিনিস নিয়েছিল, তার মাথার চুলের টুকরো, কিছু কুচি, চুলের কুচি, হাতের নখ, পায়ের নখ, এবং মেয়েরা যে শাঁখা পরি, যে আমি শাঁখা পরে আছি, এই শাঁখার ছাঁচলে তো একটা গুঁড়ো গুঁড়ো বেরোবে, বা থেঁতো করলে তো একটা গুঁড়ো হবে। এইটাকে মিক্সির সাথে কি করেছিল, মশলার সঙ্গে বেটে মাংসটাকে আমাকে করে আমাকেই খাইয়েছিল। ওই 3টে জিনিসকে মিশিয়ে, ওই 3টে জিনিস পেট থেকে উঠেছে। ওটার 3 দিন আমাকে বলেছিল তুমি নিরামিষ খাবে, পেঁয়াজ টিয়াজ ঠাকাঠাকি কিছু খাবে না, তারপর তুমি তেল হলুদ দিয়ে চান করে তুমি সব খেতে পারবে। ওইটা তুলে দেওয়ার কিছুক্ষণ পর থেকে না আমার সেন্স আসা স্টার্ট করলো, মানে তখন আমি না তুই একটু জ্ঞানে ফিরলি বলতে একটু গেলে। ঘোরটা কেটেছিল আমার। আমি ওর সঙ্গে দেখা করতে চাইতাম না, বা আমি, ও গোয়াতে ছিল, ভিডিও কল ধরতাম না, ফোন তুলতে। এবার ওর মাথারও চিন্তা যে এ এরকম কেন করছে, ফোন তুলছে না। আমাকে প্রচুর অসভ্য ভাষায় গালিগালাজ লিখে পাঠিয়েছে, তুই ফোন তুলছিস না কেন, অমুক অমুক, প্রচুর প্রচুর। কিন্তু আমি ফোন তুলতাম না, মানে আমার মা তখন যেটা বলেছিল সেটা আমি শুনেছিলাম, যে বাবু তোর সঙ্গে এরকম হয়েছে, তুই তো বুঝতে পারছিস, তুই এগুলো করবি না, আর কথা বলবি না। তখন মায়ের দিকটা ভাবা স্টার্ট করলাম যে মা তো সত্যিই বলছে। তখন আর ওই ফেসটা ঘোরটা নেই যে না মা ভুল বলছে ওই ঠিক। এইটা হয়েছে আমার ব্যাপার। ও তারপরে গোয়া থেকে পুজোর সময় আসে কলকাতা, আমি দেখা করতে আবারও যাই। তুই গেছিস তারপর? আমি আবারও যাই গোয়া থেকে, ও যখন এখানে আসে পুজোতে, আবার অফার করেছে আমার বাড়ি চলো। ও না আমার মুখের সামনে যখনই আসতো রুমালটাকে পকেট থেকে বের করে একবার এরকম ঝাড়তো, এভরি টাইম। আমি বুঝতে পারতাম না কেন ঝাড়ছে। তুমি আমি যে নর্মাল পার্সন কি ভাবো এমনি রুমাল ছেড়ে মুখ মুছছে, বাট ও আমার মুখের সামনে এসে রুমালটাকে এরকম ঝাড়তো, যাতে আমি ঘুরে যাই, এবং ও আমাকে যেইভাবে বলবে আমি সেই ট্র্যাকে এগোই। এরমও হয়েছে। এবং আমি যখন চলে আসতাম, যেইখানটাতে আমি দাঁড়িয়েছিলাম ওখানে ধুলোটা তুলতো, জানো তো। হ্যাঁ, অদ্ভুত কথা তোমাকে ফার্স্টে বলতে ভুলে গেছি, যেদিনকে ওর সঙ্গে আমার ফার্স্ট গোয়া থেকে আসার পর কলকাতায় দেখা হয়, আমরা লেকে দেখা করেছিলাম। ও আমার জুতোটায় পা দিয়ে, আমি ভীষণ স্নিকার্স পরতে পছন্দ করি, মানে কভার শু, আমার হাম যাতে পায়ে কম হয় বা লাগে কম, ওই অন্য মেয়েদের মতো হিল পরা পছন্দ করি না আর কি, কভার শু। ভেঙে টেঙে যাবে। তো ওই কভার শুতে এরকম মানে যে ফিতেটা ছিল, ওই ফিতেটা দাঁড়িয়ে আমার জুতোর শুয়ের টাইটা খুলেছে। যথারীতি আমি হেঁট হয়ে টাই বাজি, আর তখন আমার চুল এই কোমর পর্যন্ত ছিল। এত কটা সর্ষে, কালো সর্ষে দিয়ে আমার মাথায় এরকম করেছে। এবার আমার মাথায় এরকম করাতে আমি হাত দিয়েছি, তারপরে চুল ঠিক করে, যে কি হলো, কি গুলি 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 কি লাগছে দেখছি সর্ষে, মাথা ছাড়ছি চুল খুলে, এত কটা সর্ষে বেরিয়েছে। এবার আমি তো বাড়ি থেকে শ্যাম্পু করে বেরিয়েছি, তাহলে আমার মাথায় সর্ষেটা এলো কোথায়? আমি ওকে বলছি সর্ষে এলো কোথায়? ও তখন বলছে আমি তো তোমার মাথায় সর্ষে দেখেই তো তোমার চুলে আমি হাত দিয়েছি, আমি কি এমনি এমনি তোমার চুলে হাত দিয়েছি?
একটু মগা ছিল, মানে একটু হেলদি আজীব হয়তো। একটা ব্যাপার হয়ে মানে একটু গেছিল। কি একটু লেডিস টাইপ ছিল? না, মানে তুই যেভাবে বললি না মানে আমি আমার ওকে ওকে ওকে। বলছি। তো যাই হোক এরকম হলো। মানে এইগুলো এই- তুই সিমটমস গুলো কি প্রথমে আগে হতো এগুলো? এগুলো আগে হতো, পরে আমি তো পরে সেগুলো তুই বুঝতে সেগুলোকে বুঝতে পেরেছি। পারছিস, হ্যাঁ, রিকল করছিস তখন? তখন আমার বাবার আর এক বন্ধু, মানে ছোটবেলাকার নার্সারি থেকে বন্ধু, সে আমার বাড়িতে আসে এবং সে এসে আমার বাবাকে বলে, আহ, তোর মেয়েগুলো কেন করছে আমি ঠিক জানি না, বা তোর বউ কোথায় নিয়ে গেছিল তোর মেয়েকে আমিও জানি না, তবে তোকে আমি একজনের অ্যাড্রেস বলছি, তুই যা, তুই ইমিডিয়েট মেয়েকে নিয়ে ওখানে যা, আর তোর মেয়ের সঙ্গে ওর যোগাযোগটা বন্ধ করা। তুই তোর এদিক থেকে, আমার বাপ আজ অব্দি আমার মা কোনোদিন আমার হাতে পায়ে কার বাঁধেনি, না আমাকে আমার ভাইকে, ছোট থেকে এত বড় হয়েছি। আমার মা এগুলো বিশ্বাস করতো না, যদি না আমার সাথে ঘটতো আমার মা বিশ্বাস করতো না। আমার বিয়ের সময় আমার শাশুড়ি মা বলেছিল যে কুষ্টি বিচার করবে, আমার মা বলেছিল আপনি করবেন, আমি এসব করবো না, আমি বিশ্বাস করি না। তখন আমার মা একই কথা বলেছে, আমি এগুলো বিশ্বাস করি না। তো মানে তারপরে ওই কাকু অ্যাড্রেস দেওয়ার পর ওনার বোনের বাড়ি কাকদ্বীপে, কাকদ্বীপে আমাকে নিয়ে যাওয়া হয়। কাকদ্বীপে নিয়ে যাওয়ার পর একটা মাঝ বয়সী আমার বাবাদের মতন একজন কাকু আসেন। উনি এসে ওই কী সব ছক ঠক কেটেছিল এবং কেটে বলেছিল যে এ টিকবে না, বেকার দৌড়াচ্ছিস, আমার ঠিক এরকম করে, এ টিকবে না, বেকার দৌড়াচ্ছিস। আমি তো হ্যাঁ, মানে কি ব্যাপারে টিকবে না বলছে? এই রিলেশনটা হুম। টিকবে না, তুই বেকার দৌড়াচ্ছিস, ও তোর থেকে শুধু টাকা খিঁচবে। এভরিডে আমার থেকে 50 টাকা করে নিত, 50 টাকা? এভরিডে। আমার মা বাবা আমাকে গাড়ি ভাড়া দিত, সেখানে আমি হেঁটে হেঁটে ওর জন্য আসতাম টাকা সেভ করে ওকে দেবো বলে। মানে আমি যা যা করেছি না, যদি আমার মানে এগুলো বলছি, লোকে হাসবে আমার কথা শুনে। তো এগুলো হতো। তারপরে ওনার কাছে যখন যাই, উনি কিছু একটা যজ্ঞ পুজো করবেন বলেছিলেন, সেখানে আমি যেন না থাকি, মানে ওটা আমার মাকে সিক্রেটলি বলেছিল, কারণ আমি থাকলে তো ওটাকে হতে দেবো না, আমার মাকে তো বলবো তাণ্ডব করবো, আবার কি করব। উনি যখন একটা পটলকে কাটলে কি হয়, পটলই বেরোয়, হুম। সেখান থেকে কি কোনো লিকুইড কিছু বেরোয়? আমার নাম করে আর কিছু একটা মন্ত্র উনি করে পটলটাকে কেটেছিল, একটা পুরো লিকুইড বেরিয়েছে সাদা পটলের ভিতরে। মানে আমার মাকে বলছিল আপনি কিনে নিয়ে আসবেন পটলটা, এরকম কেটেছে পটল থেকে পুরো একটা লিকুইড কি বেরিয়েছে। তারপরে আমার রিলেশনটা আর কন্টিনিউ হয়নি। ওকে। আর তারপরে আমার মা বলেছিল তুমি আর কলেজে যাবে না, কারণ তোমাকেও সেমিস্টার দিতে দেয়নি, আমি এত টাকা ফিস দিয়েছি তোমার কলেজে, তুমি সেমিস্টার দাওনি, আর তোমাকে ব্যাকলগ দিয়ে আমি পড়াবো সে মা আমি নয়। তো কলেজ যাওয়া বন্ধ, বাড়িতে একাই থাকতাম, চুপচাপ হয়ে গেছিলাম। তারপরে বাড়িতে সবাই মাকে বলেছিল যে ওরকম হয়ে গেছে কেন, ওর কি এখনো ওই ঘোরটা কাটেনি, বাট ঘোর না, মানে তখন আমি ভাবতাম যে আমি কি করলাম নিজের জীবনটার সাথে, কি করলাম আমি আমার জীবনটা। মানে তখন তোর সাথে কি মানে ওর কন্ট্যাক্ট ও করতে চাইতো? না, কন্ট্যাক্ট এই কারণেই করতে চাইতো না, আমার সঙ্গে যেদিনকে কালী পুজোর দিন অমাবস্যা, 2019 কি ওরকম 18 হবে, কালী পুজোর দিন আমার সঙ্গে ওভার ফোন প্রচুর ঝগড়া হয় ওর সাথে, যে আমি রিলেশন কন্টিনিউ করব না, মানে আমাকে না প্রত্যেকটা জিনিসে আমাকে শেম করতো, মানে বডি শেমিং বলো, সাজগোজ নিয়ে বলো, কারণ তখন আমি বললাম না আমি এত কথা বলতাম না তো, কিন্তু সেই রাত্রিটাতে প্রচুর ঝগড়া হয় ওর সাথে আমার, ওই কালী পুজোর দিন অমাবস্যার দিন। ও আবারও আমাকে ওই রাত্রিটা ওর বাড়িতে ডাকে, আর আমিও পাগলের মতন ঝগড়া করে ওর বাড়ি চলে যাই, মাকে বলি আমি তোমার সঙ্গে থাকবো না। মা তো হাঁ হয়ে গেছে, যে এটা ওইটার পরেই মা এই ক্রিয়া কাজটা করিয়েছিল আর কি, যে মা বলছি তো আর মানে একে কন্ট্রোল করাই যাচ্ছে না কোনো মানে ওর মা কোথা থেকে তার মানে করাতো যে স্ট্রং ভাবে এই কাজগুলো তোরা করতো। তারপর মানে খোঁজ নিসনি যে ছেলেটা কি কোথা দিয়ে করিয়েছে বা কোনো পরে স্টেপ? যা যা ডিটেলস পেয়েছি তুমি তো শুনলে হাঁ হয়ে যাবে, বলছি তো, মানে ওই যে আহ, ওটা করিয়েছে, ঝগড়া, আমি ওর বাড়ি গেছি, আমার দাদা বৌদি আবার আমাকে আনতে গেছে ওদের বাড়ি দিয়ে,
যে বোন, দাদা বলছে বড় পিসির ছেলে আর বউ, আমার মাকে এসে বলছে, মামি আমার বাড়ির নাম মেঘা, মেঘা কোন বাড়ির ছেলেকে পছন্দ করেছে? তুমি কোনোদিনও জামাই সম্মান দিতে পারবে তো লোকের সামনে? দেখো ছিটে বেড়ার ঘর হতে পারে মানুষের, গরিব হতেই পারে লোক, তার মানে যে বদমাইশিটা করবে সেটা কি ঠিক? আমার সঙ্গে শুধু এটা করেনি, ওর মা ওর নিজের মেয়ের সঙ্গে পর্যন্ত করেছে, ওর দিদির সাথে। ওর দিদি মেন্টাল পেশেন্ট এখন। তোমাকে আমি এভিডেন্স ও প্রুফ প্রোভাইড করে দেবো যদি তুমি চাও, আমি শেয়ার করতে মানা করবো, বাট ফটো আমি তোমায় দেখিয়ে দেবো। ওর দিদি মেন্টাল পেশেন্ট হয়ে গেছে এখন, শুধুমাত্র ওদের জন্য, ওদের ফ্যামিলির জন্য। ওর কারণটা দিদিকেও কি? কারণটা কোনো মেয়ের থেকে টাকা নেব। মেয়েটা কি করতো? মেয়েটা ভালো, সরকারি এসবিআই তে জব করতো, ব্যাংকে, খালি টাকা। ওর মায়ের বক্তব্য হচ্ছে পয়সা নিয়ে কোথায় যাবে জানি না, বুকে করে নিয়ে যদি মরতে পারে তো ভালো। তো ওর মা আর ওর মায়ের জন্যই ফ্যামিলিটা পুরো স্পয়েলড আউট। ছেলে তো পুরো বকে গেছে। মানে লাস্ট যে সিনটা দেখেছিলাম আমি এখানে বলতে পারছি না, তো আমি ভাইফোঁটা দিয়ে আমি ঝগড়াটা যাতে মিটে যায়, মানে পুরো জিনিসটা যাতে শান্ত হয়ে যায়, আমি গেছিলাম ওর সঙ্গে মেটানোর জন্য। আমার ভাইফোঁটার দিন আমি যাই, আমার দাদা বৌদি তো নিয়ে চলে আসে পুজোর দিন, আমার ভাইফোঁটার দিনকে আমি ভাইফোঁটা দিয়ে আবার আমি ওদের বাড়িতে যাই। ওর মা বলে ও নেই বাড়িতে, অথচ আমি দেখতে পাচ্ছি ওর জুতোটা বাইরে খোলা। ওর মাকে এক প্রকার আমি ধাক্কা দিয়েই আমি ওদের ঘরের বাবা দিকে। ছিল না ছেলেটা? ওর বাবা অটো ড্রাইভার, ওর বাবা খুব শান্ত মানুষ, আমি ওর বাবাকে কোনোদিনই অপমান করব না। ওর বাবাকেও দেখো কিছু করে রেখেছে হয়তো, নাহলে অত শান্ত কি করে হতে পারে ওর বাবা। আমি যখন দরজাটা গিয়ে খুলি, আমি ওকে এবং আরেকটি মেয়েকে খুব ক্লোজ ভাবে দেখি, আর সেটা আমি অন ক্যামেরা তোমাকে বলতে পারছি না, এইটুকুই বললাম যে দেখি সেই এন্টিটিটা আজও আমার বাড়িতে রয়েছে, আমার বাড়ি থেকে যায়নি, যার জন্য আমি। জিনিসটা ক্লিয়ার হলো না অলিভিয়া, তুই দেখলি? হ্যাঁ মানে তারপর? ওই তো ক্রিয়া করে আমার থেকে ওটা কাটিয়ে দিল। না 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 না, তুই দেখলি যে জিনিসটা তোর যে এক্স ছিল, হুম, তো ওর পর তুই কি হলো? ওর ওটা পরটা দেখে আবার তো আমি ঘর থেকে ছুটে বেরিয়ে গেছি। বেরিয়ে গেছে। ও কোন রকমের গেঞ্জিটা পরে আমার পিছনে ছুটেছে, হ্যাঁ, আমার হাতটা ধরে বলছে তুই যেটা দেখেছিস সেটা ভুল। আমি বললাম হ্যাঁ রে গাধা, আজ অব্দি লোকের মুখে শুনেছি কানে ভুল শোনে, চোখে ভুল দেখে জীবনে দেখিনি। এই তোর মুখ থেকে প্রথম শুনলাম যে তুই যেটা দেখেছিস সেটা ভুল। তাও যদি অন্য কেউ দেখে আমাকে বলতো তাহলে না আমি ভাবতাম, কিন্তু নিজের চোখে দেখেছি। সেই দিনের পর রাত্রিবেলায় ও আমাকে কনভিন্স করালো, না বাবু ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দিস। পরের দিন কলেজ থেকে যখন ফিরেছি, বালিখাল স্পট মনে আছে, মুষলধারে বৃষ্টি, তখন যদি এত এই ইউটিউবের এই কন্টেন্ট ক্রিয়েটাররা থাকতো না, মানে আমারটা করে মনে হয় ভিডিও আপলোড হয়ে যেত ফেসবুকে। তখন যদি এত 19 এত সোশ্যাল মিডিয়াতে তখন ক্রেজ ছিল না, ছিল, বাট এই এখনের মতন এত ছিল না। পায়ে ধরে কেঁদেছি, ছেড়ে যাস না, মানে ভাবো আমাকে কিভাবে করে রেখেছিল। তুই পায়ে ধরে কাঁদছিস? আমি পায়ে ধরে কাঁদছি, তুই ছেড়ে যাস না। আমার ড্রাইভার আমার হাজবেন্ডকে বলেছে যে আমি ওই দিদির ওই রূপটা দেখলে আমার ভয় লাগে, আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে আজও। বিয়ের পরে ওই রাস্তাটি দিয়ে একদিনকে আমি, আমার হাজবেন্ড, আমার যে হোম ড্রাইভার, আমার বাবার গাড়ি যে চালায়, সে সে আমার হাজবেন্ডকে বলেছে। আর আমি যখন আমার হাজবেন্ডকে বিয়ে করেছি আমি সবটা বলেই বিয়ে করেছি, দেখো আমার সঙ্গে এরকম এরকম হয়েছে, এরকম ঘটনা। তো ও বলেছিল তোমাকে পাল্টানোর দায়িত্ব আমার। আজকে সত্যি বলতে মা বাবার মানে দেখে করেছি, আমি সুখে আছি, শান্তিতে আছি, আমার কোনো টেনশন থাকে না। কেউ যদি সরি, কেউ যদি এসে আমাকে বলে যে তোর বরকে দেখলাম ওই মেয়েটাকে নিয়ে ঘুরতে, আমি বিলিভই করব না। কিন্তু এটা যদি অপোজিট হতো, যদি ওকে বিয়ে করতাম, আমি বিলিভ করতাম। পরে জানতে পেরেছি ওর মা টুকটাক করে, বশীকরণ করে, এটা নিয়ে আমি ওর 8 না 9 নম্বর গার্লফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, কোইন্সিডেন্সলি আমারও একটা চাইল্ডহুড ফ্রেন্ডের সঙ্গে রিলেশন ছিল আমার আগে। ও আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আমি জানতে পারি। তার সঙ্গে যখন আমার কমিউনিকেশন হয়,
এখন তার সাথে আমার কমিউনিকেশনটা বন্ধ হয়ে গেছে কিছু রিজনের জন্য, আমার আর ওর রিজনের জন্যই। তার থেকেও জানতে পারি তাকেও সেম কাজ করেছিল। আর ওর মা প্রথম দিনটাই না হোয়াইট মিষ্টি খাওয়াতো, সাদা, যেটা তোমার বশীকরণ বলো বা তুকতাকের ফার্স্ট মানে Step. স্টেপ, তোমাকে হাতে মুঠোতে আনবে হোয়াইট জিনিস। সাদা ডিমও হতে পারে, সেদ্ধ ডিম বা কোনো সাদা মিষ্টি, যে সাদা যে কোনো খাবার দিয়ে ও তোমায় করবে। এবং এটা তো গেল, এই ফেজটা তারপর ঠিক হলো, আমার বিয়ে হলো, এই হলো। বাট ওই এন্টিটিটা যার ওই শাখা পলা ওই যে খাইয়েছিল হ্যাঁ চুল, হ্যাঁ 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 হ্যাঁ। যেটা বললাম, সেই এন্টিটিটা আজও আমার বাড়িতে হ্যাঁ, রয়েছে। আমি একটা জিনিস আমি হুম। যারা দর্শকরা দেখছে না, হুম। আমি একটা জিনিসটা ক্লিয়ার করে দিই, মানে এখানে একটু অগোছালো একটু রয়েছে এই হুম। এন্টিটির ব্যাপারটা। মানে আমি যতটা বুঝেছি এবং ওভার দ্য ফোন আমি যখন আলোচনা হয়েছে তুই বলেছিলিস যে যে ওই মিক্সিতে মশলার সাথে মিশিয়ে তোকে খাওয়ানো খাওয়ানো হয়েছিল যেই মেয়েটা, চিকেনটা, যে চিকেনটা খাওয়ানো হয়েছিল, ওই যে মেয়েটার জিনিসগুলো হ্যাঁ, দিয়ে খাইয়েছিল, সেই মেয়েটা তোর বাড়িতে ছিল। আজও আজও আছে। আমি তখন লাইট অফ করলে দেখতে পেতাম। তারপরে তোমার বিয়ে হয়ে যায়, আমি শ্বশুর বাড়ি চলে যাই। আমার ভাই ওই ঘরটাতে এখনো ঢোকে না, এখন ওরকম বন্ধ হয়ে রয়েছে। আমার আমার হাজবেন্ড পর্যন্ত দেখেছে যে আমার হাজবেন্ডও তো একদিন তোমার এখানে এসে পডকাস্ট হবে। পডকাস্ট হবে ওর সাথে, ও তোমায় কেসটা বলবে, এটা আমি বললাম না, এটা সাসপেন্স রইলো। ঠিক আছে, এই কেসটা তুমি ওর থেকে জানতে পারবে। মানে আজও সেই এন্টিটিটা আমার বাড়িতে মানে রয়েছে। কোনোভাবে তুই এটা সলিউশনটা কি বের করতে পেরেছিস? সলিউশন দেখো, এটা আমি না, আমার মা বিশ্বাস করেন না জানো তো। প্রথম কথা যেটা তোমায় বললাম, মনে করো বলছি যে ওখান থেকে একটা রটেন স্মেল আসছে বা হঠাৎ করে একটা সিগারেটের গন্ধ বা কিছু জিনিস পচে গেলে যে দিনের পর দিন যদি থাকে, দেখো একটা টিকটিকি যদি মরে যায় বা ইঁদুর মরে যায়, তুমি তো ট্রেস পাবে। ঘর ঝাড় দিচ্ছে এভরিডে, আমাদের বাড়ির মেড কাকিমা প্রত্যেক দিন ঘর আর একটা ঝাড় দিচ্ছে বসে। গন্ধ একটা কোনা দিয়ে বেরোতে তুই গেলে সেখানে পাওয়া যাবে। কিন্তু সেটা একদিন বা দুদিন ছাড়া ছাড়া কি করে রোজ বেরোয়? এটা তো সম্ভব না। মানে আমি বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছি এই কারণে, ওই ওই মহিলাটির জন্য। কোনোভাবে কোনো তান্ত্রিক বা কোনো কাজে দেখো আমার মা তান্ত্রিক বিলিভ করে না, যার জন্য মানে এটা গড ব্লেসিংস বলবো না কি বলবো, আই ডোন্ট নো। আমার ফেসবুক একটা দিদির থ্রু থেকে মৌমিতা, মৌমিতা দি, হ্যাঁ তুমি ম্যাম বলো, তো মৌমিতা দি আমার ভীষণ একটা ক্লোজ পার্সন। আজ কত বছর হয়েছে, 2019-এর ঘটনা, আজ কিন্তু 2024, প্রায় 5-6 বছর হয়ে গেল। এতদিন ও কিন্তু রয়েছে, ও কিন্তু গেড়ে বসে রয়েছে। কিন্তু তুমি বলো না, আমার বাড়িতে প্রত্যেক বার তুমি হয়তো একটা কলের ট্যাপ ঠিক করছো নতুন, তার 1 সপ্তাহ পরেই খারাপ হয়ে যাচ্ছে। লাইট ফ্লিকিং করে প্রত্যেক 2-4 দিন ছাড়া ছাড়া। ইলেকট্রিকের লোক ডাকা হচ্ছে, ইলেকট্রিক দেখানো হচ্ছে, বলছে সব ঠিক। কিন্তু সন্ধে মানে 8টা 8:30-র পর থেকেই এই অ্যাক্টিভিটি গুলো হয় ভীষণ ভাবে। এবং মৌমিতা ম্যাম কি বললো? ও বললো তোর বাড়িতে রয়েছে বাস্তুর প্রবলেম, আর তোর বাড়িতে ও রয়েছে, আর ও যেহেতু এখন কষ্ট পাচ্ছে, ও তো মুক্তি পাচ্ছে না, তার ফলে কিন্তু এইগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে তোরা যদি ওকে ক্রিয়া করে ওকে মুক্তিটা দিস। করলো ওর মা, ঝেলতে হচ্ছে আমাকে, আমার এবং ফ্যামিলিকে। ওই এন্টিটি বা আত্মা বা যেই পার্সনটাই হোক, সেই পার্সনটা কতটা কষ্ট পাচ্ছে বা। হ্যাঁ, কারণ তাকে দিয়ে তুমি একটা ব্ল্যাক ম্যাজিক করাচ্ছ, মানেই তুমি কোনো নেগেটিভ এন্টিটিকে দিয়ে তুমি পজেস্ট করাচ্ছ, মানে পজেস্ট না সরি, তুমি তাকে দিয়ে তুমি তোমার বশীকরণ করাচ্ছ বা ক্ষতি করাচ্ছ, ভালো করাচ্ছ, তাকে দিয়েই তো তুমি কাজটা করাচ্ছ। এবং সে তো কিছু করতে পারছে না, তার জন্য সে তো বন্ধ হয়ে গেল গ্রিপ্ট, এবং যার বাড়িতে সে ঢুকেছে সে তো বেরোতে পারছে না। এই প্রবলেমগুলো মানে ভীষণ ভাবে ফেস করছি। বর্তমানে কেমন আছিস? এখন বিয়ে করে ভালো আছি। ওই বিয়ে করেই ভালো আছি? সত্যি আমি ভালো আছি, কারণ যে লাইফ পার্টনারকে আমি আমার পাশে পেয়েছি, আজকে হয়তো প্রেত কাহিনী খুব সামান্য সাবস্ক্রাইবার, সেটা ওর ব্যাক সাপোর্ট না হলে আজকে যে এতগুলো মানুষ, মানে 1.6K মানুষ যে আমাকে চিনেছে, তার 1% মানুষ আমাকে চিনতো না। হ্যাঁ চিনতো, মানে আমার বিজনেসের জন্য আমাকে লোকে চিনতো, আদারওয়াইজ এত যে বাংলাদেশ থেকে তোমার ব্লগ, মানে তোমাকে দেখছি, তোমার ঘটনা শুনছি, এই যে মৌমিতা দি আজকে আমাকে বোনের মতন ভালোবাসে, কেন মানে সে বুঝেছে যে এ মেয়ে ফেক নয় বা এ ভুলভাল বকার মানুষ নয়।
তো ও নিজের থেকে, মানে কোনো মানুষ কিন্তু বলে না আমি তোর বাড়িতে যাব, হুম। তুমি যতক্ষণ না তাকে ইনভাইট Invite করছো। করছো, সে নিজে বলেছে এই ঘটনাটা শোনার পর যে আমি তোর বাড়িতে গিয়ে দেখবো কি। আমি বলছি, আমার ভাই ঢোকে না ওই ঘরটাতে জানো, অদ্ভুত ভাবে আমার ভাই 2-3 বার দেখেছে। ও তো ছেলে, ক্লাস 9-এ পড়ে, ও কিন্তু ভীতু নয়, যথেষ্ট একটু ম্যাচিউর ছিল। ম্যাচিওর একটা ক্লাস 9-এ পড়া ছেলে, হুম, হুম, হুম। মাধ্যমিক দেবে। ও 2-3 বার দেখার পর ও যখন একটা মেয়েটার ফেস রিকল করে দেখেছে, ও সেটা দেখে আর ঢুকছে না। আমার দাদা বৌদি এলে সব ঘরে ঘুমাবে, ওই ঘরে ঘুমাবে না, ওরা কিন্তু কিছু দেখেনি। বাট আমার দাদা বলে রাত্রিবেলা না আমার অস্বস্তি হয়, মানে আমি যখন ওই ঘরের খাটটাতে শুই, আমি পাটা মিললে আমার মনে হয় যেন খাটের ওখানে কেউ একটা বসে আছে, তার গায়ে পা লাগছে। কিন্তু যখন চোখ খুলে দেখে কেউ নেই, কেউ কেউ ওই ঘরটাতে কেউ ঢুকতে চায় না আমাদের। যাই হোক, সবাইকে একটা প্রশ্ন করি লাস্ট শেষের দিকে, যে কে কে পডকাস্ট কেমন লাগলো বলে দে ছোট করে, কারণ আমি আর বেশি তোর সাথে মানে ঘটনাটা না খুব প্যাথেটিক টাইপের, যে মানুষ ভালোবাসাটাকে এমন ভাবে শুধু Utilize বশীকরণ, করে মানে না। টাকার জন্য। আমি বলছি তো আমি 8 না 9 নম্বর গার্লফ্রেন্ড, এর আগেও এরকম অনেক কিছু হয়েছে। একটা 12 বছরের মেয়েকে রেপ কেসের জন্য জেল খাটতে হয়েছিল ওকে, সেটা আমি পরে জানতে পেরেছি। তুমি একবার, মানে কি বলবো, অনেক ব্যাপার আছে এরকম। তো কেমন লাগলো কে কে পডকাস্ট? আমার খুব ভালো লেগেছে, তোমার কেমন লেগেছে বলো আমার না আমার সঙ্গে। মানে স্টোরিটা না, মানে আমি এতটা ইলাবোরেট করলি আজকে, মানে আমি হুম। যখন ওভার দ্য ফোন শুনেছিলাম এতটা জানতাম না, এত জানতেও চাইনি আমি, সত্যি আমি হুম। জানতেও কারোর কাছেই চাই না। আমি অল্প একটু শুনি যে হ্যাঁ এটা ইন্টারেস্ট আছে হ্যাঁ বা এটা হ্যাঁ। ইউনিক হতে পারে, আমি তারপর তোকে বলেছিলাম যে এটা তুই বলতে পারলে তুই বল, আমি তোকে ইয়ে করবো না। কারণ এই প্রথমবার আমি দেখলাম, মানে আমার পডকাস্টে মনে হয় না হয়েছে যে ভালোবাসায় গিয়ে তারা এইরকম একটা রিটার্ন ব্যাক পেয়েছে বা হুম ফিডব্যাক এরকম হুম। পেয়েছে। আহ, ইভেন তোমাকে এখনো বলে শেষ রাখি, হয়নি। না, কিছুদিন আগে আমার এক ক্লোজ ফ্রেন্ডকে মেসেজ করেছে ওকে। যে আমি কি এখনো ওকে ভালোবাসি কিনা, বা আমার ওর প্রতি কোনো টান আছে কিনা, মানে আবার আর কি করব একটা ব্যাপার। হ্যাঁ, দেখেছি আমার বর এবার এবার শোন, আমি তোকে অফ চাকরি দ্য করে। ক্যামেরা তোকে একটা কথা হ্যাঁ বলে দেবো। এখন আমরা এখানে শেষ করছি, বুঝলি তো? হ্যাঁ মানে হ্যাঁ। আমি যদি এই কথাটা বলে দিই তাহলে কে কে পডকাস্টের আশা করেনি যে কৌশিক সেন এরকম কথা বলছে। যাই হোক, থ্যাংক ইউ অলিভিয়া। থ্যাংক ইউ সো মাচ দাদা। আপনাদেরকেও থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আমাদের সাথে আজকে অলিভিয়া, প্রেত কথা থেকে, প্রেত কাহিনী না, প্রেত কাহিনী, প্রেত প্রেত কথা কাহিনী, বলো না, সরি সরি, প্রেত কথা না, প্রেত প্রেত কথা কাহিনী, বলো প্রেত না। কাহিনী থেকে অলিভিয়া মিশ্র, হ্যাঁ, অলিভিয়া মিশ্র। অলিভিয়া মিশ্র, আর ক্যামেরার পেছনে কিংশুক সেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।